নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মন্দারমণিতে জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। জাতি নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক, কোলাঘাটের একটি হোটেল থেকে সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে হুমকি ও তৃণমূল নেতাকে খুনের প্রতিবাদ, মিছিল করে প্রতিবাদ করল তৃণমূল। বিরোধী শক্তির অপপ্রচারের বিরুদ্ধে সরব তৃণমূল, মিছিল ও পথসভা করে প্রতিবাদ। রিনিউয়ালের ক্ষেত্রে গড়িমসি হচ্ছে, অভিযোগ তুলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল জেলা ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন। পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য সুতাহাটায়। ওয়েস্ট বেঙ্গল টিএমসি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ময়নায়, উপস্থিত বিশিষ্টরা। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত জনজীবন, মিলল ব্যবসা গরম থেকে কিছুটা স্বস্তি। আসছে বিস্তারিত খবরে। মন্দারমণির জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃতের শরীরে রয়েছে যথেষ্ট আঘাতের চিহ্ন। এই মৃত্যু খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মন্দারমণিতে জঙ্গল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত রামচন্দ্রনগর গ্রামের জঙ্গলের মধ্যেকার একটি ইউক্যালিপটাস গাছে এক ব্যক্তির মৃতদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে মৃতের নাম শত্রুঘ্ন মণ্ডল, বয়স আনুমানিক 40। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহটিকে দেখে পুলিশকে খবর দেন। এই মৃত্যু খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। জাতি নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার সৌরিশ দে নামের এক সাংবাদিক। রবিবার কোলাঘাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় ওই সাংবাদিককে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই সাংবাদিক। জাতি নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার এক সাংবাদিক। জানা গেছে ধৃতের নাম সৌরিশ দে। তিনি একটি ওয়েব নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত রয়েছেন। আদতে তিনি বর্ধমানের বাসিন্দা। রবিবার কোলাঘাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় ওই সাংবাদিককে। আমার কাছে কোনো আর্মস ছিল না, আর্মস দিয়ে দেওয়া হয়েছে। বর্ধমান থানা থেকে এসেছি আপনাকে? বর্ধমান থানা থেকে এসছে। আপনি কি এখানে বাড়ি? না, আমার বর্ধমানই বাড়ি। এখানে কি করছিলেন? এখানে কিছু না, আমাদের বর্ধমানে একটা SC/ST কেস চলছে, সেই কেস। অভিযোগ, হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে এক হাসপাতাল কর্মীর সঙ্গে বচসা হয় সাংবাদিকদের। সেই সময় সাংবাদিকরা রূপক দাস নামে এক হাসপাতাল কর্মীকে জাতি নিয়ে কটূক্তি করেন। তারপরেই সৌরিশ সহ মোট 5 জনের বিরুদ্ধে ST মামলা করা হয়। স্যার বলছি, একে ধরেছেন কি, মানে কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, এফআইআর নেম অ্যাকিউজ ছিল। আচ্ছা আচ্ছা। আর বাকি ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছেন নাকি? ট্রানজিট রিমান্ডে বর্তমানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সেই মামলায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি 2 পলাতকের মধ্যে সৌরিশও ছিলেন। রবিবার পুলিশ সৌরিশকে কোলাঘাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে। ধৃত সাংবাদিকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সৌরিশ। আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে আর্মসে, ঠিক কেন? পুলিশের এগেনস্টে লাগাতার খবর করা, পুলিশের যেসব অ্যাক্টিভিটিস ছিল সেগুলোর এগেনস্টে খবর করা হচ্ছিল। সাধারণ মানুষের ওপরে বিভিন্ন রকমভাবে অনিয়ম করা হচ্ছিল, হাসপাতালের বিরুদ্ধে খবর করা হচ্ছিল। সেগুলোর এগেনস্টে হাসপাতাল কর্তৃপক্ষ বর্ধমান থানায় একটি মামলা করে, সেই মামলার এখনও মানে বিচারাধীন। না, আর্মসটা কি আপনাকে রেখে দেওয়া হয়েছে বলছেন? হ্যাঁ, আর্মসটা যে রেখে দিয়েছে তার কারণ হচ্ছে যে আমার ব্যাগ ছিল পুলিশের কাছে। এটা মানে এটা ফাঁসানো একরকম? একদম। এটা কেন ফাঁসালো পুলিশ?
ওই যে পুলিশের রাগ যে এইভাবে মানে খবর করা হচ্ছে, বিরুদ্ধে যাওয়া হচ্ছে। তার পাল্টা অভিযোগ, বেশ কিছুদিন ধরে লাগাতার হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে খবর করার জন্যই তাকে ফাঁসানো হয়েছে। পুলিশদের এ বর্ধমান সদর থানায় SC/ST অ্যাট্রোসিটিজ অ্যাক্ট এই আইনে এফআইআর নেমড অ্যাকিউজড এবং দীর্ঘদিন ধরে ওয়ান্টেড, এবং কয়েকজন এফআইআর নেমড অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে আগে, কিন্তু এই আসামি অ্যাবসকন্ডিং ছিল। তো বর্ধমান সদর SDPO উনি ওই মামলার ইনভেস্টিগেশন অফিসার, এবং উনি সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের তমলুকের জুরিডিকশনে কোলাঘাট থানা এলাকা থেকে ওকে অ্যারেস্ট করেন, এবং আজকের আদালতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওকে তোলা হয়, এবং ওনার হয়ে কোনো আইনজীবী জামিনের জন্য মুভ করেননি, এবং আইওর একটা প্রেয়ার ছিল ফর শোয়িং অ্যারেস্ট অ্যান্ড ট্রানজিট রিমান্ড ফর 2 days, এবং সেটা আদালত মঞ্জুর করেছেন। কবে আবার হাজির করতে হবে তমলুকে আবার? এখানে যে কোলাঘাট থানার মামলায় সেটা 26/5 টু ডেট, মানে আফটার 14 days, আর 6/5 ডেট রয়েছে। আর ওই আদালতে বর্ধমানে 2 দিন ট্রানজিট রিমান্ড, 25 তারিখে ওখানে 25শে এপ্রিল ওখানে প্রোডাকশন করবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। উত্তরপ্রদেশ সহ দেশের 4 রাজ্য জয়ের পর বিজেপির এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হংসরাজ আহির। খেজুরির দলের একটি কর্মী সভায় এমনটাই জানান তিনি। অশান্তি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে না, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিও খুবই খারাপ, তাই বাংলার মানুষ ক্ষমতায় আনবে বিজেপিকেই। উত্তরপ্রদেশ সহ দেশের 4 রাজ্য জয়ের পর বিজেপির এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, একথা জানিয়ে দিলেন বিজেপি নেতা तथा केंद्रीय प्रतिमंत्री हंसराज आहिर। पश्चिम बंगाल को भी हमने काफ़ी न्याय देने का हम प्रयास कर रहे हैं और जनता के बीच में हम जाकर ये कहना चाहते हैं कि यहाँ की राज्य सरकार, स्टेट गवर्नमेंट क्या कर रही है, ये हम बातें जनता के बीच में बताने के लिए आएंगे और एक बार। लेकिन हमने जो फंड दिया है उसका विकास में उपयोग हो नहीं रहा है, ऐसा नहीं है। लेकिन राज्य सरकार ये जनता के बीच में बताना नहीं चाहती है और हम बताने के लिए आए हैं। খেজুরির হেড়িয়ায় রবিবার দলের এক কর্মী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ওই সভাতে স্থানীয় 2 বাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। देखिए, लॉ एंड ऑर्डर राज्य सरकार का मामला होता है। यहाँ पर हम जैसे हमें रिपोर्ट मिलती है, यहाँ की स्थिति जब खराब हो जाती है, हम हमारे होम मिनिस्टर से यहाँ सूचना भेजते हैं, कभी कभी एडवाइजरी भी निकालते हैं। अभी जो भी मैंने देखा है, दूल्हागढ़ की बात बहुत सामने आई थी। अभी हम जहाँ गए थे दाऊदपुर में, वहाँ पर चुनाव के बाद में बीजेपी के कार्यकर्ता में हमला हुआ है। ऐसी बातें हो रही है। ये कम से कम इतना तो हम कहेंगे कि राज्य सरकार ने इसने संज्ञान लेना चाहिए, तुरंत ऐसी बातों को रोकना चाहिए। बीच के पीढ़े में मालदा में भी बहुत बड़ा, ये सारी बातें लोकतंत्र का अपमान करती है। इसलिए लॉ एंड ऑर्डर की चिंता की बात आपने जो पूछी है, वो चिंता हमें लग रही है। लेकिन पूरी रिपोर्ट लेने के बाद में हमारे होम मिनिस्ट्री कुछ ना कुछ इसमें हमारे विभाग के द्वारा यहाँ सूचना भेजी जाएगी और यहाँ का लॉ ऑर्डर सिचुएशन राज्य सरकार के होम मिनिस्टर तथा मुख्यमंत्री संभाल के रखेंगे, ऐसी आशा करता हूँ। समीर माइतीर रिपोर्ट, न्यूज RCBS। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুমকি এবং তৃণমূল নেতাকে খুনের হুমকির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর রামনগরে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সমর্থকেরা। মিছিলের নেতৃত্ব দেন রামনগরের বিধায়ক অখিল গিরি। প্রায় 5000 তৃণমূল সমর্থক যোগ দেন এই মিছিলে। মুখ্যমন্ত্রীকে হুমকি এবং তৃণমূল নেতাকে গুলি করে খুনের প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে মিছিল করলো তৃণমূল। রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে প্রায় 5000 তৃণমূল সমর্থক রামনগর শহর জুড়ে পদযাত্রা করেন। Vande
সবাই ওখানে মিছিলে চলে গিয়েছে, ও একা এসছে, ও আজকে আমাদের দলে পতাকা নিয়ে আমাদের জয়েন করছে, যোগ দিচ্ছে, সবাই হাততালি দিয়ে। বন্দে মাতরম, বন্দে মাতরম। সংগ্রামী পদযাত্রার পর একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল নেতৃত্ব। এই প্রতিবাদ সভায় বেশ কয়েকজন সিপিএম ও বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতা যোগেশ ভার্সেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গর্দানের দাম 11 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছিলেন, তারই প্রতিবাদে এবং কিছুদিন আগে নদিয়া জেলার বগুলাতে পঞ্চায়েত প্রধান দুলাল বিশ্বাসকে দলীয় কার্যালয়ে খুন করার প্রতিবাদে এবং ভারতীয় জনতা পার্টি কর্তৃক এই রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলা সহ বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার জন্যে যে গভীর ষড়যন্ত্রে নেমেছেন, তার প্রতিবাদে আজকের আমাদের এখানে রামনগরের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। অপপ্রচার ও কুৎসার অভিযোগ তুলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে সরব হন তৃণমূল। মহিষাদল ব্লক তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল এবং পথসভা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন সরব হয় তৃণমূল। বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মিছিল করল তৃণমূল। মহিষাদল ব্লক তৃণমূলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। মহিষাদলের ছোলাবাড়ি প্রাঙ্গণ পরিক্রমা করে মিছিল করে তৃণমূল। এরপর রথতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহসভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয় এই সভায়। বিজেপির কুৎসার বিরুদ্ধে আজকে জনসভায় দলে দলে যোগ দেই, শিশির অধিকারীর জনসভায় দলে দলে যোগ দেই। দিচ্ছ কেন বিজেপি? জবাব চাই, জবাব দাও। তাই তো বলি বাংলার উন্নয়ন করতে পারি লোকে, তাই তো বলি বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে আজকে জনসভায় বিজেপি, সিপিএম, কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল। হিন্দু মুসলিম সমস্ত ভাই আমরা একসঙ্গে মিলেমিশে বাস করছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলা ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রায় 200 জন সদস্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলা ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন। ডায়াগনস্টিক সেন্টারের রিনিউয়ালের ক্ষেত্রে গড়িমসি করা হচ্ছে, আইনি জটিলতা দেখিয়ে আটকানো হচ্ছে রিনিউয়াল পদ্ধতি। পূর্ব মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের আজকে এই ডেপুটেশন কর্মসূচি সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যে মূল দাবি তার সপক্ষে দু একটি কথা আপনাদের সামনে আমি রাখতে চাই। প্রথমত ডিএমএলটি, আমাদের দেশের যে সমস্ত আইন প্রণয়ন হয় সেই আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আইন সবসময়ের জন্য মানুষের জন্য, আইন আইনের জন্য না আইন মানুষের জন্য, এই দুটো জিনিস খুব পরিষ্কার করে জানা দরকার। আইন পরিবর্তনশীল, মানুষ তার নিজের প্রয়োজনে আইন সৃষ্টি করে এবং তার যদি অপপ্রয়োগ ঘটে সেটা পরিবর্তন করতে পারে। এই অভিযোগ তুলে ডেপুটেশন দিলেন জেলা ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের প্রায় 200 জন সদস্য এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে মিছিল করে এসে ডেপুটেশন দেন। আপনারা জানেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তার কানায় কানায় সমস্ত কোয়ার ডাক্তারে ভর্তি। এখানে আমাদের পলিউশনের নামে একটা র্যাঙ্কি সংস্থা তৈরি করা হয়েছে যেটা বেসরকারি অবস্থাতে চলে এবং সেটাকে তোয়াজ করবার জন্য কেন এই ব্যবস্থা রেখেছে আমরা জানি না। আমরা কোনো অবস্থাতেই র্যাঙ্কি সরকারি যদি ব্যবস্থা হয় তাহলে করতে বাধ্য, না হলে এরকম বেসরকারি করতে পারি না। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সুতাহাটায়। সুতাহাটার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হলো সুতাহাটায়। সুতাহাটার দাড়িবেড়িয়া অঞ্চলে রাস্তার পাশে একটি পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার দুপুরে পুকুরে ওই দেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। মুকুন্দ মুকুন্দ মুকা মুকা হ্যাঁ পাক্কা মুকা একবারে মুকা মুকা জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ৪র্থতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের কক্ষগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। রবিবার ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের কক্ষগৃহে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ৪র্থতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের কর্ণধার শশাঙ্ক মাইতি। আজকে 23শে এপ্রিল 2017 রবিবার আজ আমাদের প্রিয় সংগঠন WBTPT এর ময়না চক্র শাখার ৪র্থ বার্ষিক সম্মেলন আমরা অনুষ্ঠিত করেছিলাম। তো গতকাল একটা প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টির জন্য আমরা কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের এই সম্মেলন একটা বিশাল আকার ধারণ করে এবং আমন্ত্রিত অতিথিরা সবাই উপস্থিত এসেছেন। এখানে আমাদের যে সংগঠনের সভাপতি বা আমাদের চক্র কমিটি বা সবাই আমাদেরকে যথাযোগ্য সহযোগিতা করেছে এবং আমরা শিক্ষা বিভিন্ন দিক আমাদের যে দাবি দেওয়া এবং কিভাবে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত থেকে উন্নততর হয় সে ব্যাপারেও আমরা ভালো আলাপ আলোচনা করলাম। আশা করি সবাইয়ের অভিজ্ঞতা এবং সমস্ত সহযোগিতায় আমাদের এই সম্মেলন সার্থক হলো এবং সম্মেলন ময়না চক্র WBTPTA দ্রুতগতিতে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার স্বার্থে তারা সবসময় ছাত্রছাত্রী অভিভাবকের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সম্পাদক নীলকান্ত অধিকারী, ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দন কুমার মণ্ডল, শিক্ষক নেতা সুমিত দাস সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি বিমলেন্দু সেন। আমাদের এই ৪র্থ বার্ষিক সম্মেলন ময়না চক্র রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হচ্ছে। আজকে নিয়ার অ্যাবাউট প্রায় ২৫০ প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমরা আমাদের চক্রের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন চাওয়া পাওয়া না পাওয়ার ব্যথা বেদনা ইত্যাদি আমরা তুলে ধরতে পেরেছি। আমাদের জেলা WBTPT এর সভাপতি নীলকান্ত অধিকারী মহাশয় উপস্থিত আছেন। আমাদের ব্লক সভাপতি তৃণমূলের সুব্রত মালাকার উপস্থিত রয়েছেন। আমাদের মহকুমা সভাপতি দেবদুলাল আচার্য উপস্থিত রয়েছেন। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। শনিবার কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত তমলুক সহ কোলাঘাটের বিভিন্ন এলাকা। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও বা উড়ে গিয়েছে টিনের চাল। ঝড়ে বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। গরমের হাত থেকে কিছুটা সময় রেহাই মিললেও বিপন্ন জনজীবন। কোথাও উড়ে গিয়েছে টিনের চাল, কোথাও গাছ ভেঙে পড়েছে টালির ওপর। শনিবার কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত তমলুক কোলাঘাট। এদিন সন্ধ্যায় প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় জমির ফসলও। বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রীষ্মের শুরুতেই বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর রোষে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। গরমের হাত থেকে কিছুটা রেহাই মিললেও বিপন্ন জনজীবন। এই জায়গাটাতে
প্রসূন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। প্রচণ্ড গরমে চাষের জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা যায়। এক্ষেত্রে চাষের ক্ষেত্রে সাধারণত ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যবহার করা হয়, কিন্তু ইদানিং হাঁড়ি সেচ নামক একটি সেচ পদ্ধতির ব্যবহারে খুব কম খরচে গাছে জল দেওয়া যাচ্ছে। প্রচণ্ড গরমে জল অপ্রতুল, পানীয় জলের সাথে সাথে চাষের জন্য প্রয়োজনীয় জলেরও অভাব দেখা দেয়। এক্ষেত্রে চাষের ক্ষেতে সাধারণত বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পাইপ দিয়ে গাছের গোড়ায় জল দেওয়া হয়। এখানে একটা হাঁড়ি সেচের ব্যবস্থা করা আছে। এই কলসি সেচ বা হাঁড়ি সেচটা হচ্ছে এক ধরনের ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন অনেক ধরনের হয়, তার মধ্যে খুব লো কস্ট ড্রিপ ইরিগেশন এই কলসি সেচের মাধ্যমে করা যায়। কিন্তু ইদানিং হাঁড়ি সেচ নামে এক সেচ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, যেখানে খুব কম খরচে ভালোভাবে গাছে জল দেওয়া হয়। এখানে যে আমবাগানটা দেখা যাচ্ছে, এই আমবাগানটা এখানকার পঞ্চায়েত থেকে মাতৃভূমি গ্রুপ ওরা করেছিল এনআরজিএসের মাধ্যমে, কিন্তু সেই বাগানটার ক্ষেত্রে এখানে রুখাশুখা মাটি, এই যে গ্রীষ্মকালীন যে ওয়েদার, এখানে খুব ড্রাই ওয়েদার, সুতরাং এখানে জলসেচের প্রচণ্ড অভাব। সুতরাং জলসেচের অভাবের জন্যই এই মাতৃভূমি গ্রুপ আমার কাছে অ্যাপ্রোচ করেছিল যে স্যার আমাদের বাগানটা যদি একটু সেচের ব্যবস্থা করতে পারে তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হয়। তা আমি দেখলাম এই যে বাগান, এই প্রায় 300 গাছ আছে। এই 300 গাছকে বাঁচাতে গেলে এখানে কোনো জলের সোর্স নেই, যে নর্মাল যে আমার ড্রিপ ইরিগেশন পাইপের মাধ্যমে করা হয় সেই ড্রিপ ইরিগেশন পাইপের মাধ্যমে করানোর মতো সেরকম কোনো উপায় নেই। সেই কারণে আমি ভাবলাম যে যদি লো কস্ট ড্রিপ ইরিগেশন কলসি সেচের মাধ্যমে করতে পারি, প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আমি একটা করে কলসি দিতে পারি এবং সেই কলসির নিচে যদি একটা করে ফুটো করে রাখতে পারি, সেই ফুটোর মাধ্যমে ফোঁটা করে জল পড়বে, যাতে প্রত্যেকটা গাছের গোড়াটা ময়েস্ট থাকে এবং গাছটা গ্রীষ্মকালে সুন্দরভাবে জলসেচের ব্যবস্থা করতে। এখানে হাঁড়িতে একটি ছোট্ট ফুটো করে জল ভর্তি করে গাছের গোড়ায় রাখা হয়, এর ফলে ধীরে ধীরে জল পায় সেই গাছ। আমরা এসেছি একটা সালানপুর ব্লকের আল্লাটি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের এই যে অর্চারটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন আমের চারা লাগানো আছে। এই আমের চারাটা এখানে মাতৃভূমি একটা সেলফ হেল্প গ্রুপ আছে, ওরা এই আমের বাগানটা তৈরি করেছিল, কিন্তু ওদের জলসেচের ব্যাপারে বা আম গাছগুলিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই ভরা গ্রীষ্মতে খুবই একটা চিন্তাদায়ক ব্যাপার ছিল। সেই কারণে ওনারা আমার কাছে অ্যাপ্রোচ করেন যে স্যার যদি গাছগুলোকে বাঁচাতে পারেন কোনোরকমভাবে জলসেচের ব্যবস্থা করে, তাহলে আমার বিশেষভাবে উপকৃত হবে। এই ভেবে আমি এই গাছগুলোকে বাঁচানো এসেছে। বিশেষ করে এখানে যেহেতু কোনো জলের সেরকম সোর্স নেই, শুধুমাত্র দুটো টিউবওয়েল করা আছে। এই টিউবওয়েল দেখে আমি যেহেতু জলের কোনো পাম্পেরও সোর্স নেই, সেই কারণে আমি এই হাঁড়ি সেচের ব্যবস্থা করি। এখানে এই হাঁড়িগুলোকে কোমরের কাছে বিশেষ পদ্ধতিতে তৈরি করানো হয়েছে, যেখানে ছোট্ট করে একটা করে নিচে ফুটো করানো আছে। এই পদ্ধতিতে খরচও অনেক কম। এই পদ্ধতি ব্যবহার করেই রুক্ষ অঞ্চলে যেখানে জলের সমস্যা রয়েছে সেখানেও বিভিন্ন ফল ও শস্য উৎপন্ন হচ্ছে। নাম উজ্জ্বল কুমার মণ্ডল, আল্লাটি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। এই যে প্রকল্পটা করা হয়েছে কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা লাভজনক কি মনে করছেন? দেখুন, আমাদের এটা পুরো রুক্ষ জমি, আমাদের পুরো জঙ্গলে ভর্তি ছিল আর কি। তখন আমরা যখন এনআরজিএসে প্রোগ্রাম করি, এখন এনআরজিএস থেকে যেটা বলছে আর কি যে একটা সম্পদ তৈরি করা, তো আমরা সম্পদ তৈরি করার লক্ষ্যে আমরা কী করলাম, এটাকে আমরা বিডিও সাহেবের কাছে প্রস্তাব দিলাম যে এখানে একটা বড় ভ্যাস ল্যান্ড আছে আমাদের খাস জমি, এটাতে যদি একটা ফলের বাগান তৈরি করা যায় তাহলে আমাদের এই এলাকার লোকও উপকৃত হবে এবং জায়গাটা যেটা জঙ্গল হয়ে আছে সেটা একটা কাজে লাগবে আর কি জমিটা। তো এটা আমরা বিডিও সাহেব তখন কী করলো, ওনারা হর্টিকালচার ডিপার্টমেন্টকে সাথে নিল। হর্টিকালচার ডিপার্টমেন্ট আমার পুরো এরিয়া যতটা দেখছেন ওটা বেড়াটায় হর্টিকালচার থেকে দেওয়া হয়েছে। আমরা কি করলাম, এনআরজিএস থেকে লেবার দিলাম এবং তার সাথে সাথে ল্যান্ড ডেভেলপমেন্ট করলাম। এবং আমার সামনেই ডিবিসি মাইথন আছে, ওনারা সিএসআর ফান্ড থেকে গাছ চারা দিয়েছে। তো এই 3 জায়গা থেকে নিয়ে আমরা এই বাগানটা তৈরি করেছি। বাগানের গাছগুলো যখনই গ্রীষ্মকাল এসছে তখন আমরা এডিও সাহেবের কাছে গেছিলাম যে আমরা এই দুটো টিউবওয়েল থেকে জল দিচ্ছি, একদিন পরেই শুকিয়ে যাচ্ছে, তো এটা যদি আমাদের কিছু ব্যবস্থা করা হয়। তো এডিও সাহেব আমাদের এসে দেখে হাঁড়ি সেচের ব্যবস্থাটা করেছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আচ্ছা,
আজকের মতো নিউজ আর সিবিএস এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।